বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আসো, আমি আজকে তোমাদের সাথে ভূগোল ক্লাসের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাসটা নিব। চতুর্থ অধ্যায়ের আগে দুইটা ক্লাস নেওয়া শেষ হয়ে গেছে অলরেডি। আমরা চতুর্থ অধ্যায়টা অনেক বড়, এই জন্য ফাট করে ভাগ করে নিতে হবে। তা আমরা এর আগে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া পর্যন্ত পড়লাম। আজকে আমরা পড়ব কি বলতো, ভূমিকম্প। এই যে ভূপৃষ্ঠের ভূপ্রক্রিয়াগুলো যে পরিবর্তন হয়, ভূপরিবর্তন প্রক্রিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পটা আমরা পড়ি একটু। ভূমিকম্পটা কাকে বলে আগে আমরা জানতে হবে। ভূমিকম্পটা কাকে বলে দেখো, ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বকে আকস্মিক আন্দোলিত করে, মানে ভূত্বককে আকস্মিকভাবে হঠাৎ করে আর কি আন্দোলিত করে, মানে আলোড়ন করে বা এটাকে নাড়া দেয়, আন্দোলিত করে, সাধারণত তাকে ভূমিকম্প বলে। এবার আমরা ভূমির দিকে তাকাই। বলছে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ, তোমরা 53 পেজটা ভূগোলের খোলো। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। আমরা এটাও চলে, আমি দুইভাবে এভাবে লিখে দিলাম। ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আকস্মিক আন্দোলিত করে, সাধারণত তাকে ভূমিকম্প বলে। ভূ অভ্যন্তরে দেখো, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বা সেন্টার বা ফোকাস বলে। কেন্দ্রের সোজা উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র বলে। তাহলে আমরা কি পাইলাম? ভূমিকম্প কাকে বলে পাইলাম, তারপরে উপকেন্দ্র কাকে বলে, এবার ভূপৃষ্ঠের কেন্দ্রে প্রায় সেন্টার কাকে বলে সেটাও পাইলাম, ভূপৃষ্ঠের বিন্দুকে উপকেন্দ্র বলে সেটাও পাইলাম। ভূমিকম্পের কেন্দ্র প্রায় 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। তাইলে ভূমিকম্পের কেন্দ্রটা কত মিটার অবস্থিত? 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আমরা এবার এখান থেকে বই থেকে পড়ি। দেখো, বলছে ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর অনুভূত হয়। এই কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রবল বা প্রচণ্ড হয়। ভূমিকম্পের প্রধান কারণটা কি? ভূমিকম্প কেন হয় আমরা একটু দেখি। পৃথিবীর উপরিভাগ কতগুলো ফ্লক বা প্লেট দ্বারা গঠিত, মানে পৃথিবীটা একটা প্লেটের উপরে অবস্থিত। কতগুলো প্লেটের উপর অবস্থিত, এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। মানে সঞ্চালন বলতে এটা যখন ঘুরে প্লেটগুলো তখন ভূমিকম্প হয়। অগ্নুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। প্লেটের উপরে যে পৃথিবীটা আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তখন প্লেটগুলো কি হয় কম্পন সৃষ্টি করে, তখন আমাদের পৃথিবীতে ভূমিকম্প হয়। আসো, অপ্রধান কারণগুলো কি? একটা হচ্ছে প্রধান কারণ আর একটা হচ্ছে অপ্রধান, ছোট কারণ আর কি অপ্রধান, একটা প্রধান একটা অপ্রধান। আচ্ছা, শিলাচ্যুতি বা শিলাতে বাঁধের সৃষ্টি। শিলা মানে শিলার মধ্যে যদি কোনো ভাঁজের সৃষ্টি হয়, কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণে ভূমিকম্প হয়। তাহলে 1935 সালে এবং 1950 সালে বিহারে এবং আসামে কেন ভূমিকম্প হয়? শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের কারণে ভূমিকম্প হয়। এবার দেখো তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণের করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ভূত্বক তাপ বিকিরণ করে, মানে তাপটা কিরণ দেয়, কিন্তু যদি বিকিরণ দেয় তখন সংকুচিত মানে ছোট হয়ে গেলে তখন ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়, তখন ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্প সৃষ্টি হয়। কি হয়? পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে অত্যধিক তাপের কারণে, মানে তাপমাত্রা আর কি বেশি গরম যখন অনুভূত হয় তখন ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়, ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধির হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠে কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। মানে হিমবাহের প্রভাবে আবার কি হয়? হঠাৎ করে হিমবাহের পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠে কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। এবার দেখো ভূমিকম্পের ফলাফল।
ভূমিকম্পটা কেন ঘটে সেই ফলাফলটা হয় ভূকম্পনের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসালীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধন সম্পদ, যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়, এতে জীবনযাত্রার মান ক্ষুণ্ণ হয়। ভূমিকম্পের ফলে মানে মানুষের দালান কোঠা এগুলা ভেঙে যায়। যদি আমাদের বাংলাদেশে ঢাকা শহরে কোনো রকম ভূমিকম্প হয় একবার, তাহলে বিল্ডিংগুলো যে কোথায় কোন দিকে চলে যাবে, মানুষগুলো যে কী করবে সেটা আল্লাহই ভালো জানে। তাহলে এবার দেখো, ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য বাঁধ ফাটল ধরনের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। একটা ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পাল্টে গিয়েছিল। উদাহরণ হিসেবে বলা যায় 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের, এই যে এখানে বইতে বলে দেওয়া আছে, আর 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয়, তাহলে কত সালে হয়? 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাকে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশে কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীর তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রভাবিত হতে শুরু করে। মানে ব্রহ্মপুত্র নদীর তলদেশে উঁচু হয়ে যাওয়ার কারণে কি হলো, যমুনা নদী হয়ে তারপরে ব্রহ্মপুত্র নদীটার গতিপথ পাল্টে গেছে। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। মানে ভূমিকম্পের ফলে অনেক সময় কী হয়, সমুদ্রতলের উপরে উত্থিত হয়, মানে উপরে উঠে যায় পাহাড় পর্বত বা দ্বীপের, সমুদ্রতল থেকেই পাহাড় পর্বত অথবা দ্বীপের সৃষ্টি হয়। আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলিয়ে যায়, মানে স্থলভাগ কি মাটির উপর আবার সমুদ্রের দিকে তলিয়ে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরে উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়, নিমজ্জিত হয় আর কি। তো আমাদের বিজ্ঞানীরা ধারণা করতেছে 2050 সাল নাগাদ লক্ষ্মীপুর নাকি মেঘনা নদীর তীরে চলে যাবে, মানে আমাদের লক্ষ্মীপুর নামে জেলাই থাকবে না। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন এরকম কিছু না হয়। এবার বলছে ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার সময় সময় উচ্চভূমি অবনীত হয়ে যায়, জলাশয়ের মধ্যে সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। তাহলে 1787 সালে কি কোন নদীর গতিপথ পাল্টে? ব্রহ্মপুত্র নদের কোথায় ভূমিকম্প হওয়ার ফলে? আসামে। এরপরে 1950 সালে কি হয়, আসামে আবার সময় সময় উচ্চভূমি অবমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদী, আসামে 1787 সালে হয় ব্রহ্মপুত্র নদীর গতিপথ পাল্টে, এবং 1950 সালে ওই আসামেই ভূমিকম্পের ফলে দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বত গাত্র থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্রের উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। মানে ভূমিকম্পের ফলে কি হয় বলতো, সাগরের পানিগুলা উপরের দিকে স্থলের দিকে চলে আসে, ফলে ভূমিকম্পের ফলে মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হয়, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো বেসে যায়। মানে যদি ভূমিকম্প থেকে পানি উপরে উঠে যায়, আর ভূমিকম্প হলে পানিগুলো ঘুরে বা পানিগুলো উতরাইতে থাকে। এবার আসো আমরা সুনামি পড়ি। সুনামিটা কি? ইংরেজিতে যার নাম হচ্ছে TUSNAMI, সুনামি। টির উচ্চারণ এখানে উজ্জ থাকবে, যেরকম আমরা KNOW পড়ি, নলেজ জ্ঞান। নলেজ পড়ার সময় কের উচ্চারণ আসে না, নোর বেলায়ও কের উচ্চারণ আসে না, এর অর্থ হচ্ছে জানা। সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে কি, পোতাশ্রয়ের ঢেউ। আসো আমরা সুনামি কাকে বলে একটু জেনে নিই। এটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্রের তলদেশে ভূমিকম্প টটনিক বলের কারণে ভূমিচ্যুত হলে ওই স্থানের পানিতে শূন্যতা সৃষ্টি হয়, এ থেকে উৎপন্ন হয় বিশাল ঢেউ। এই ঢেউয়ের গভীর সমুদ্রের চেয়ে উপকূলবর্তী এলাকায় বেশি হয়, এই অবস্থাকে বলা হয় সুনামি। আচ্ছা, আমরা আবার একটু পড়ি। এটি কোন ধরনের শব্দ? সুনামিটা জাপানি শব্দ যার অর্থ হলো কিসের ঢেউ? পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্রের তলদেশে ভূমিকম্প টটনিক বলের কারণে ভূমিচ্যুত হলে ওই স্থানের পানিতে শূন্যতার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? শূন্যতার সৃষ্টি হয়। এ থেকে উৎপন্ন হয় বিশাল ঢেউ। এ ঢেউ গভীর সমুদ্রের চেয়ে উপকূলবর্তী এলাকা, মানে উপকূলবর্তী এলাকা মানে কি, যেসব এলাকা নদীর কাছাকাছি, যেসব জেলা নদীর কাছাকাছি, যেমন আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, আমরা উপকূলীয় এলাকা রয়েছি, সমুদ্র শূন্যতা সৃষ্টি হয়। এ থেকে
উৎপন্ন হয় বিশাল ঢেউ। এ ঢেউ গভীর সমুদ্রের চেয়ে উপকূলবর্তী এলাকায় বেশি হয়। এই অবস্থাকে সুনামি বলে। মানে সমুদ্রে তেমন কিছু প্রভাবিত হয় না, কিন্তু সমুদ্রের পানিগুলো উতলিয়ে আমাদের স্থলভাগে চলে আসে, ফলে কি হয়, সুনামি সৃষ্টি হয়। এর থেকে সব মানুষের ঘর বাড়ি দালানকোঠা সব ভেসে যায়। আচ্ছা আসো, এবার আমরা বই থেকে একটু পড়ি। বই বলছে কি, সুনামি এটি জাপানি শব্দ, জাপানি ভাষা। এর অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। পানির ঢেউয়ের সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়, এটা সাধারণত ঢেউয়ের চেয়ে অনেক বিশাল, অতি দ্রুত ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে, তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে। তাহলে ওয়েভ ট্রেন কাকে বলে? সুনামির যে ঢেউটা আমাদের দিকে ভেসে আসে সেটা হচ্ছে ওয়েভ ট্রেন। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ, যা সমুদ্রের মধ্যে যা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামির সৃষ্টি হয়, তা এই মহাসাগরের আশেপাশে 14টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্ঘটনার সৃষ্টি হয়। তাহলে সুনামি ভয়াবহ আকার ধারণ করে কবে? 2004 সালে কত তারিখ? 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামির সৃষ্টি হয়। কিসে সৃষ্টি হয়? 2004 সালে 26শে ডিসেম্বর। কোথায়? ভারত মহাসাগরে কি হয়? সুনামি সৃষ্টি হয়। তাই এই মহাসাগরের আশেপাশে 14টি দেশে আঘাত হানে। তো ভারত মহাসাগর কোথায়? আমাদের বঙ্গোপসাগরটাও ভারত মহাসাগরের একটা অংশ, এটা মিশছে ভারত মহাসাগরের সাথে, মানে আমাদের কাছাকাছি, আমাদের দেশের কাছাকাছি, বে অফ বাংলার কাছাকাছি যেটা হয় সেটা হচ্ছে ভারত মহাসাগর। সেখানে সুনামি সৃষ্টি হলো। কতটা দেশ বলো তো? 26শে ডিসেম্বর 14টি দেশে মারাত্মক আঘাত হানে, একটি দুর্যোগ সৃষ্টি করে। আচ্ছা, এবার আমরা সুনামি গেল, সুনামির পরে আমরা পড়ব আগ্নেয়গিরি বা বলকানো। তাহলে বলকানোটা আমরা একটু পড়ে আগে আগ্নেয়গিরিটা কাকে বলে আমরা একটু দেখি। যে পাহাড় বা পর্বত বা সুউচ্চ ভূমির পাটল বা মুখ দিয়ে গলিত লাভা বা ম্যাগমা এবং তৎসহ গরম গ্যাস বের হয়েছে বা হচ্ছে, তাকে আগ্নেয়গিরি বলে। দেখো বলছে কি, যে পাহাড় বা পর্বত বা সুউচ্চ ভূমির ফাটল বা মুখ দিয়ে গলিত লাভা এবং ম্যাগমা এবং তৎসহ গরম গ্যাস বের হয়েছে বা হচ্ছে, তাকে বলে কি? আগ্নেয়গিরি। কি বলে? আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির আবার কিছু আছে কি? লাভা, অগ্ন্যুৎপাত, জ্বালামুখ, জীবন্ত আগ্নেয়গিরি, এগুলো আমরা একটু পড়বো। আসলে আমরা একটু দেখি আগে বই থেকে একটু দেখো সবাই। ভূত্বকের শিলাস্তরের সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম আবার কোথাও। ভূত্বকের শিলাস্তর মানে কি? পাথরের স্তরগুলা, যেখানে অনেকগুলো শিলা পাওয়া যায়, সর্বস্ত একই ধরনের, কঠিন গভীর নয়, কোথাও নরম আবার কোথাও কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হয়ে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প ও উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে, তাকে আগ্নেয়গিরি বলে। তাহলে এখানে একটু বড়, আমি তো এর আগে ছোট করে বলছে যে ভূপৃষ্ঠের ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতির পর্বত সৃষ্টি হয়, তাকে আগ্নেয়গিরি বলে। এখানে অনেকে বুঝবা না মোচাকৃতিটা কি। মোচাকৃতি মানে হচ্ছে আমাদের বাংলা ভাষায় বা আমাদের গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় থোড় আছে না, কলার যে ফুলটা আসে, থোড় নামা আমাদের গ্রামের দিকে বলে, সেটা হচ্ছে মোচা আকৃতি, মোচা, সেটার নাম হচ্ছে মোচা। ওই আগ্নেয়গিরিগুলো মোচা আকৃতির হয়। আগ্নেয়গিরির মুখে জ্বালামুখ এবং জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। আসো এবার বলছি, জ্বালামুখটা কি? আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত খাড়া পাড় বিশিষ্ট পাটল বা উদ্গীরণ মুখকে জ্বালামুখ বলে। কি বলে? আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত খাড়া পাড় বিশিষ্ট পাটল বা উদ্গীরণ মুখকে বলা হয় জ্বালামুখ। অগ্ন্যুৎপাত কাকে বলে? লাভার ঊর্ধ্বে উৎক্ষিপ্ত
উৎক্ষিপ্ত হওয়াকে অগ্নুৎপাত বলে, মানে লাভার ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হওয়াকে অগ্নুৎপাত বলে। লাভাটা কি? আবার লাভা হচ্ছে জ্বালামুখ দিয়ে নির্গত পদার্থকে লাভা বলে। জ্বালামুখ দিয়ে যে আগুনের যে পদার্থগুলো বের হয়, দেখবা পাহাড় জ্বলতে জ্বলতে পাহাড়ের মাটিগুলা একদম ওই যে মোবিল যেরকম পোড়াইলে যেরকম দেখা যায়, ওটা তোমরা নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখবা কিভাবে জ্বালামুখ দিয়ে লাভা বাইর হয়। তাহলে জ্বালামুখ দিয়ে নির্গত পদার্থকে কি বলে? লাভা বলে। আবার জীবন্ত আগ্নেয়গিরি কি? যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত বহুদিন যাবৎ বন্ধ আছে কিন্তু যে কোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে, সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যেমন জাপানের ফুজিয়ামা। আসো এবার আমরা কি পড়বো বলো তো? এবার আমরা এখান থেকে পড়ি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ। ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়, অগ্নুৎপাত ঘটায়। যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থা পতিত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়, অগ্নুৎপাতের সৃষ্টি হয়। কখনো কখনো ভূত্বকের পাটল দিয়ে নদী, নালা, খাল, বিল, সমুদ্রের পানি ভূগর্ভস্থ প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বকে ফাটিয়ে দেয়। তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? গ্যাসের সৃষ্টি করে। তাতে অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায়। ভূ আন্দোলনের সময় পার্শ্ব চাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে এবং উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়। এভাবে আন্দোলনের ফলে অগ্নুৎপাত হয়। আগ্নেয়গিরির প্রকারভেদ। আগ্নেয়গিরির কয়েকটা প্রকারভেদ আছে, বলতো কি? আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 3 ধরনের আগ্নেয়গিরি: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। তাহলে আমরা সক্রিয়টা বা জীবন্ত আগ্নেয়গিরি আছে একটা। আচ্ছা, এবার দেখো সুপ্ত আগ্নেয়, যেসব আগ্নেয়গিরি অগ্নুৎপাত অনেককাল বন্ধ হয়ে আছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। এটা জীবন্ত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি বললেও চলে। সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে সক্রিয় আগ্নেয়গিরি কি? যেসব আগ্নেয়গিরি অগ্নুৎপাত এখনও বন্ধ হয়নি তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। সুপ্ত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক কাল ধরে বন্ধ আছে কিন্তু যে কোনো সময় শুরু হতে পারে, সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি বা সক্রিয়। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো তাদের সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণটা কি বলতো? জাপানের ফুজিয়ামা। মৃত আগ্নেয়গিরি কি? যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই। মৃত আগ্নেয়গিরি হচ্ছে সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কোহি সুলতান নামক আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা হয়েছে। শেল্ড আগ্নেয়গিরি। গম্বুজ আকৃতি। গম্বুজ চিনো? আমাদের মসজিদের উপরে যে গম্বুজগুলা দেয়া থাকে সেটা হচ্ছে গম্বুজ আকৃতির। শেল্ড আগ্নেয়গিরিগুলোর তলদেশের চড়া এবং ঢাল সামান্য, সাধারণত আকারে বৃহৎ। এ জাতীয় আগ্নেয়গিরি কেন্দ্রীয় নির্গমন পথ বা সারি সারি নির্গমন পথ দিয়ে দ্রুত বেগে প্রভাবিত বিক্ষিপ্তভাবে ছড়ানো লাভা দ্বারা গঠিত। হাওয়াই দ্বীপের মাউনা লোয়া এর উদাহরণ। স্ট্র্যাটো আগ্নেয়গিরি। জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম ও লাভার সমন্বয় স্তরসমূহ দ্বারা এ জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। অধিকাংশ স্ট্র্যাটো আগ্নেয়গিরির অনিয়মিতভাবে গঠিত পর্বতসমূহ বা পর্বত পার্শ্বে উৎপন্ন কেন্দ্রীয় বা অন্যান্য নির্গমন পথ দিয়ে প্রভাবিত বিক্ষিপ্ত পদার্থের সমন্বয় গঠিত। সিন্ডারকোন আগ্নেয়গিরি। আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে সিন্ডারকোন। তাহলে কাকে সিন্ডারকোন আগ্নেয়গিরি বলে? আকারে ছোট আকৃতির সিন্ডারকোন। ছোট আকৃতির আগ্নেয়গিরিকে কি বলে? আকারে ছোট আকৃতির আগ্নেয়গিরিকে বলা হয় সিন্ডারকোন আগ্নেয়গিরি। এগুলো গ্যাসপূর্ণ ম্যাগমার পুনঃ ক্ষুদ্র বিস্ফোরণের ফল, যেগুলো কি লাভা ও ভস্মকে সামান্য পরিমাণ নিক্ষেপ করে নির্গমন পথে। আশেপাশের ছোট এলাকায় সিন্ডার আগ্নেয়গিরির গড় আকৃতি প্রায় 800 মিটার চড়া এবং তল 100 মিটার উঁচু। মেক্সিকো ফেরিকোটিন এর উদাহরণ।
তোমরা পড়ে নিবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল, ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণের ফলাফল, বিচ্ছন্নি ভবন, ক্ষয়ীভবন, অপসারণ, অগ্নিভবন, অবক্ষেপণ, এগুলো তোমাদের পড়া থাকবে এখান থেকে। আর আমি যতটুকু পড়াইছি এখান থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করবা। এর পরবর্তীতে আমরা পড়ব কি বলো তো, আমরা পড়ব বৃষ্টির কাজ, হিমবাহের কাজ, নদীর পথের গতিপথ। এরপরে আছে আমাদের কি আছে বলো তো, নিম্নগতি, ঊর্ধ্বগতি, মধ্যগতি, তারপরে হচ্ছে মাউন্টেন্স, পর্বত, অনেকগুলো পড়া এখন আমাদের বাকি রয়ে গেছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আর বাবা মার কথা শুনবা, কোনো নেশা জগতে ঢুকবা না, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহকে ভয় করো, বাবা মার কথা মতো চলো, জনগণের মানুষের আশা পূরণ করো। বাংলার সারা জনগণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে। কেন বলো তো কীভাবে? এই যে সরকার প্রতি বছর তোমাদেরকে ভয় দিতেছে বিনামূল্যে, সেটা কিন্তু জনগণের মাথা পিছু আয় থেকেই তোমার কাছ থেকে সরকার কেটে নেয়। এরপরে তোমাদেরকে ওই টাকা দিয়ে ভূমি তৈরি করে তোমাদেরকে কেউ উপবৃত্তি পায়, কেউ ড্রেস কেনার জন্য সরকার থেকে যে সুবিধায় পায়, আসলে সবগুলো জনগণের টাকা। 18 কোটি জনগণকে ঠকাবা না, কেউ কোনো নেশার ভিতরে ঢুকবা না, আল্লাহকে ভয় করবা, প্রত্যেকের ধর্ম মানি চলবা, তাহলেই তোমাদের সাথে কোনো খারাপ কিছু হবে না। নেশা মানুষকে ধ্বংস করে, নেশা মানুষকে পাপের দিকে ধাবিত করে, নেশা মানুষের আখেরাত এবং দুনিয়া নিয়ে যায়। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আমাদের জন্য আখেরাতের শস্যের ক্ষেত্র। আমাদেরকে এখানে দিচ্ছে শস্য বপন করার জন্য, সেই ফল আমরা খাবো আখেরাতে। সুতরাং নিজের জীবনটা ধ্বংস করবা না, আখেরাতও নষ্ট করবা না, বাবা মার জীবনটাও বিষিয়ে তুলবা না। তো ঠিক আছে, আজকের জন্য এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।